সিএস রেকর্ড 1888 সালে ভারতীয় উপমহাদেশে এটা শুরু হয় এবং 1940 সাল পর্যন্ত বিভিন্ন সময়কালে এই সিএস রেকর্ড কিন্তু ভারতীয় উপমহাদেশে চলে। এই ভারতীয় উপমহাদেশ বলতে গেলে আপনার এখানে বোঝায় তৎকালীন ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এরা কিন্তু সবই ভারতীয় উপমহাদেশের মধ্যেই পড়ে। এই যে ভারতীয় উপমহাদেশের বিষয়টি যেটা বললাম, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সিএস অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে এটা শুরু হয়েছিল 1888 এবং এটি চলে 1940 সাল পর্যন্ত। এবার আপনাদের অনেকের প্রশ্ন হবে যে এই সিএস রেকর্ডে কি কি তথ্য আমরা জানতে পারি। দেখুন, সিএস রেকর্ডে মোটামুটি জমির মালিকের যে নাম, সেই নামটা আমরা জানতে পারি। তাছাড়া জমির যে আয়তন জানতে পারি, যে কতটুকু জমি রয়েছিল। জমির দাগ নম্বর জানতে পারি। এছাড়া জমির সম্পর্কে আরও যে আংশিক তথ্যগুলো রয়েছে বা সর্বাঙ্গীন তথ্যগুলো রয়েছে, সেইগুলো আমরা জানতে পারি। এই সিএস রেকর্ড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দলিল বা দস্তাবেজ বলতে পারেন। বিশেষ করে পুরনো দিনে এই জমির বিষয়গুলো বা এই দাগ নম্বরের বিষয়গুলো কি ছিল, বা মৌজার যে নকশা ছিল, সেই নকশাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন কন্ট্রোভার্সি বা বিতর্কের সৃষ্টি হয়। সেই জন্য কিন্তু সিএস রেকর্ডকে অতি গুরুত্বপূর্ণ বলা হয়। এইবার এই সিএস রেকর্ডের পর আরেকটি রেকর্ড আসে, সেটি হলো আরএস রেকর্ড। এই রেকর্ডটা কেন দরকার হলো আরএস রেকর্ড? যেহেতু সিএস রেকর্ডটা তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই আরএস রেকর্ডটা করা হয় মূলত সিএস রেকর্ডে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গেছিল, সেগুলোকে আবার নতুনভাবে সংশোধন করার জন্যই আরএস রেকর্ড তৈরি হয়, অর্থাৎ রিভিশনাল সার্ভে সেটাকে বলা হয়। এই রিভিশনাল সার্ভেকে আপনি বলতে পারেন যে আপনি ওই সিএস রেকর্ডের পরে হয়েছিল এটা বলতে পারেন, বা সিএস রেকর্ডের একটা সংস্করণ হলো আরএস, এটা বলতে পারেন। তাহলে আরএস এবং সিএস এর মধ্যে কিন্তু সিএসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে পুরনো দস্তাবেজ বা পুরনো দলিল কে সঠিক কী রয়েছে তা জানার জন্য। আর সেটাকে রেকটিফিকেশন করে আরএস বা রিভিশন সার্ভে এগুলো হয়েছিল। যাই হোক, আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।